প্রতি রাতে শোবার আগে আমার শাশুড়িমা আমাকে আর আমার জাকে একটা বিশেষ গুঁড়ো ব্যবহার করতে দিতেন। আমি ঠিক বলতে পারবো না সেই গুঁড়োতে কি এমন মেশানো থাকত যেটার গন্ধ নাকে যাওয়ার সাথে সাথে আমাদের চেতনা হারিয়ে যেত। যখন আমাদের জ্ঞান ফিরত দেখতাম ভোর হয়ে গেছে, কিন্তু গত রাতের কোনো স্মৃতি আমাদের মনে থাকত না। এই অদ্ভুত ব্যাপারটা নিয়ে আমি যখন আমার জায়ের সাথে কথা বললাম, সেও জানালো যে তার অভিজ্ঞতাও ঠিক একই রকম। আসল ঘটনাটা ছিল অন্যরকম। আমার স্বামী আর শাশুড়ি মিলে দেশের বাইরে থেকে কিছু বিদেশি ছেলেকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে আনতেন, আর যখনই কোনো বিদেশি অতিথি আমাদের বাড়িতে আসত, আমার শাশুড়ি এসে বলতেন, বৌমা, তোমাদের ব্যবহারের জন্য বিদেশ থেকে খুব উন্নত মানের পাউডার আনিয়েছি, এখন থেকে তোমরা এগুলোই ব্যবহার করবে। আমি ঠিক বুঝে উঠতে পারতাম না আমার শাশুড়ি, স্বামী আর দেওর মিলে আড়ালে কী পরিকল্পনা করত। কিছুদিন পরেই এক বিদেশি যুবক আমাদের বাড়িতে অতিথি হিসেবে কিছুদিন থাকার জন্য এলো। সে আসার পর থেকেই আমি আমার জায়ের ঘরের দিক থেকে খাটের একটা অদ্ভুত ক্যাচ ক্যাচ আওয়াজ পেতাম। শব্দটা এমন ছিল যেন কেউ বিছানার ওপর খুব জোরে দাপাদাপি করছে। এর আগে তো আমাদের বাড়িতে এমন কোনো আওয়াজ আমি কখনো শুনিনি। প্রথম দিকে আমি ব্যাপারটাকে তেমন একটা পাত্তা দিইনি, কিন্তু যখন রোজ রাতে একই আওয়াজ আমার কানে আসতে লাগলো, আমি একদিন কৌতূহলবশত সেই শব্দের রহস্য জানতে আমার জায়ের ঘরের দিকে এগিয়ে গেলাম। তার ঘরের ভেতরে দৃশ্যটা দেখে আমার মাথা ভোঁ ভোঁ করে উঠল। আমার যা সেই বিদেশি ছেলেটার সাথে যা করছিল তা দেখার পর আমি রাগে ফুঁসতে লাগলাম। তাদের এই নোংরা কাজ দেখে আমার পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল। সত্যি বলতে, ওই বিদেশি লোকটা আমাদের সাথে যে প্রতারণা করেছিল তা শুনলে আপনারাও বিস্মিত হবেন। একজন অপরিচিত বিদেশি মানুষকে ভরসা করে আমরা জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিলাম, এবং তার ফলস্বরূপ আমাদের জীবনটা যে এভাবে তছনছ হয়ে যাবে তা আমরা ভাবতেও পারিনি। আমাদের পুরো জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছিল এক বিদেশি ছেলে। আমার নাম মায়া। আমার বিয়ের সবেমাত্র 2 বছর হয়েছে। আসলে আমার আর আমার দেওরের বিয়ে একই দিনে সম্পন্ন হয়েছিল। আমার দেওর আমার স্বামীর থেকে বয়সে 3 বছরের ছোট। আমার জায়ের নাম দিয়া। আমাদের 2 জায়ের মধ্যে সম্পর্কটা খুব গভীর ছিল, কারণ আমরা একই দিনে এই বাড়ির বউ হয়ে এসেছিলাম। আমি বিয়ের পরেও আমার পড়াশোনাটা চালিয়ে যেতে চেয়েছিলাম, তাই শাশুড়িমাকে আগেই জানিয়েছিলাম যে স্নাতকোত্তর শেষ করার আগে আমি মা হতে চাই না। এই সিদ্ধান্তে আমার শাশুড়ি বা স্বামীর কোনো রকম আপত্তি ছিল না। বিয়ের পর আমাদের দিনগুলো খুব আনন্দেই কাটছিল। আমার শাশুড়িমা আমাকে আর আমার জাকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি আমাদের নিজের কন্যার মতোই ভাবতেন, আর আমরাও তার সব রকম খেয়াল রাখতাম। সময় মতো ওষুধপত্র দেওয়া, খাবার এগিয়ে দেওয়া, সব কাজই আমি আর দিয়া মিলেমিশে করতাম। মাঝে মাঝে যখন আমার বান্ধবীদের সাথে ফোনে কথা বলতাম, তখন তাদের কাছে শুনতাম যে তাদের শাশুড়িরা তাদের উপর কতটা অত্যাচার করে। কিন্তু সেই দিক থেকে আমি আর দিয়া নিজেদের খুব ভাগ্যবতী মনে করতাম, কারণ আমরা সত্যিই একজন মায়ের মতো শাশুড়ি পেয়েছিলাম। অন্যদিকে আমার স্বামী ও দেওর 2 ভাই মিলে তাদের পারিবারিক দোকানটা দেখাশোনা করত। আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন তখন তিনি এই দোকানটা চালাতেন এবং অনেক পরিশ্রম করে এই ব্যবসাকে দাঁড় করিয়েছিলেন। এখন আমার স্বামী ও দেওর এই ব্যবসার উত্তরাধিকারী। এছাড়াও আমার শাশুড়ির বেশ কিছু ভূসম্পত্তিও আছে, আর সেই সব জমি জমার দেখাশোনা আমাদের পাড়ার এক চাচা পালন করেন। জমির কাজে আমার স্বামী বা দেওর কেউই যেত না। আমাদের বিয়ের প্রায় 5-7 বছর আগেই আমার শ্বশুরমশাই পরলোক গমন করেন। একদিন আমরা সবাই মিলে দুপুরে একসাথে খেতে বসেছিলাম। তখন শাশুড়িমা আমার স্বামী ও দেওরকে বললেন, তোরা তো সারাদিন বাইরে বাইরে কাজ করিস, কিন্তু আমার বৌমাদের দিকে একদম নজর দিস না। এভাবে আর কতদিন চলবে? ওরা তো সারাদিন বাড়ির 4 দেওয়ালের মধ্যেই বন্দী হয়ে থাকে। তোরা যদি ওদেরকে একটু সময় না দিস তাহলে তো ওরা মানসিকভাবে হাঁপিয়ে উঠবে। তাই ওদেরকেও কোনো একটা কাজে ব্যস্ত করে দে। সেই সময় আমার স্বামী উত্তর দিল, তোমার বৌমারা যদি কাজে ব্যস্ত হয়ে পড়ে তাহলে তোমার যত্ন কে নেবে মা? তাই ওরা দুজন বাড়িতেই থাকুক, সেটাই ভালো। ঠিক সেই মুহূর্তে আমার দেওরের মোবাইল ফোনটা বেজে উঠল। ফোনটা ধরে দেওর অপর প্রান্তের ব্যক্তির সাথে অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি মিশিয়ে কথা বলতে শুরু করল। দেওরের ওই অদ্ভুতভাবে কথা বলার ধরন দেখে আমরা সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। কিছুক্ষণ কথা বলার পর যখন আমার স্বামী দেওরকে জিজ্ঞেস করল যে সে কার সাথে কথা বলছিল এবং কাকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছিল, তখন দেওর জানালো যে তার এক বিদেশি বন্ধু আছে যে লন্ডনে বসবাস করে। সে নাকি এখন কলকাতায় এসেছে এবং আমার দেওরের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। তখন দেওর আমার শাশুড়িমাকে জিজ্ঞেস করল, মা, আমার ওই বিদেশি বন্ধুটা যদি কয়েকটা দিন আমাদের বাড়িতে এসে থাকতে চায় তাহলে কি তোমাদের কোনো সমস্যা হবে বা কিছু আপত্তি আছে?
তখন আমার স্বামী বলল, এতে আপত্তির কি থাকতে পারে, 2-1 দিন থেকে না হয় ঘুরে যাবে, আর আমাদের বাড়িতে থাকার জায়গার তো কোনো অভাব নেই, 3-4টে ঘর তো এমনিতেই খালি পড়ে আছে। একটা ঘরে ওর থাকার ব্যবস্থা করে দিলেই তো হলো। আমার দেওর তখন খুব আনন্দিত হয়ে বলল, তাহলে আমি আজ সন্ধ্যার মধ্যেই ওকে আমাদের বাড়িতে নিয়ে আসছি। আমার স্বামী যখন বিদেশি জেলেটিকে বাড়িতে আনতে সম্মত হলো, তখন আমার শাশুড়িও বললেন, তোদের যখন কোনো সমস্যা নেই তাহলে আমারও কিছু বলার নেই। সেই সময় আমার যা আমার কানের কাছে মুখ কিনে ফিসফিস করে বলল, বৌদি, বাড়িতে নতুন অতিথি আসছে, তার মানে আমাদের রান্নাবান্নার চাপ আরও কয়েক গুণ বেড়ে যাবে। আসলে আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে আমার শাশুড়ি তাদের আপ্যায়নের ক্ষেত্রে কোনো রকম কমতি রাখতেন না। এমনকি আমাদের বাপের বাড়ি থেকে কেউ এলেও শাশুড়িমা বলতেন, তোমরা কিন্তু আপ্যায়নে কোনো ত্রুটি রাখবে না, এমনভাবে যত্ন আত্তি করবে যাতে তারা নিজেদের বাড়িতে গিয়েও তোমাদের প্রশংসা করে। তাই যখনই আমাদের বাড়িতে কোনো অতিথি আসতো, তখন মাছ, মাংস, ডিম সহ নানা পদের খাবারের আয়োজন করা হতো এবং রান্নার পুরো দায়িত্বটা আমাদের দুজনের কাঁধেই এসে পড়ত। এই কারণেই আমার যা কানে কানে ওই কথাটা বলেছিল। তারপর সেই সন্ধ্যায় আমার দেওরের বিদেশি বন্ধু আমাদের বাড়িতে এসে হাজির হলো। তার ভাঙা ভাঙা বাংলা ভাষার কথাগুলো শুনতে বেশ মজাই লাগছিল। সেদিন রাতে আমি আর আমার যা মিলে অনেক ধরনের পদের আয়োজন করেছিলাম। আমরা সবাই একসাথেই রাতের খাবার খেতে বসেছিলাম। আমার শাশুড়িমা দেওরের বিদেশি বন্ধুকে জিজ্ঞাসা করেছিলেন যে সেই লন্ডনে কি কাজ করে। তখন সে জানিয়েছিল যে তার কাছে বিভিন্ন প্রকারের পাউডারের বিশাল সংগ্রহ আছে এবং সেই পাউডারগুলো সে দেশে বিদেশে সরবরাহ করে। ছেলেটি আমাদের বাড়িতে আসার পর থেকেই তার ভাঙা ভাঙা বাংলা শব্দ ব্যবহার করে আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করত। এমনকি আমাদের বাড়িতে থাকতে থাকতে যখন প্রায় 3-4 দিন কেটে গেল, তখন সে আমাদের পরিবারের সবার সঙ্গে বেশ ভালোভাবে মিশে গিয়েছিল। একদিন সন্ধ্যায় আমি আমার স্বামীর সঙ্গে কিছু ব্যক্তিগত আলাপ করছিলাম। ঠিক সেই সময় সেই বিদেশি ছেলেটি আমাদের ঘরে এসে বলল যে সে আমার সোনার গয়নার সংগ্রহ দেখতে আগ্রহী। ওই বিদেশি ছেলেটি যখন আমার গয়না দেখতে চাইল, তখন আমি এক মুহূর্তের জন্য আমার স্বামীর মুখের দিকে তাকালাম, কারণ সে যতই আমাদের পরিচিত হোক না কেন, আসলে তো সে একজন বিদেশি। আমি তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বামী তখন আমাকে নির্দেশ দিল, তোমার গয়নাগুলো একবার অ্যালেক্সকে দেখিয়ে দাও। হ্যাঁ, ওই বিদেশি ছেলেটির নাম ছিল অ্যালেক্স। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে সে আমার গয়না কেন দেখতে চাইছে, তখন ওই বিদেশি ছেলেটি উত্তর দিল সে নাকি তার স্ত্রীর জন্য আমাদের দেশ থেকে কিছু গয়না কিনে নিয়ে যেতে চায়। তারপর স্বামীর কথা মতো আমি আলমারি খুলে আমার গয়নাগুলো বের করে ওই বিদেশি ছেলেটিকে দেখালাম। তখন সে একটি বিদেশি মহিলাকে ভিডিও কল করে আমার সেই গয়নাগুলো এক এক করে দেখাচ্ছিল। ওই বিদেশি ছেলেটির আমাদের বাড়িতে থাকতে থাকতে প্রায় 1 সপ্তাহ পার হয়ে গিয়েছিল। একদিন রাতে আমি যখন রান্নাঘরের জলের বোতল আনার জন্য গিয়েছিলাম, তখন আমার মনে হলো অ্যালেক্সের ঘর থেকে কোনো একটা অদ্ভুত শব্দ আসছে। আমি যখন তার ঘরের কাছাকাছি গিয়ে শব্দটা ভালো করে শোনার চেষ্টা করলাম, তখন আমার মনে হলো ওই ঘরের বিছানা থেকেই ক্যাঁচ ক্যাঁচ আওয়াজটা আসছে। আমি জানি না কেন ছেলেটি যখন থেকে আমাদের বাড়িতে এসেছিল, তার 2-1 দিন পর থেকেই আমার মনের মধ্যে তাহার সম্পর্কে একটা সন্দেহ দানা বাড়তে শুরু করেছিল। সেদিন রাতে যখন আমি ওই বিদেশি ছেলেটির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছিলাম যে তার ঘরের ভিতর থেকে ওই ক্যাঁচ ক্যাঁচ শব্দটা ঠিক কিসের, ঠিক সেই মুহূর্তে আচমকা আমার দেওর আমার পেছনে এসে আমার কাঁধে হাত রেখে বলল, বৌদি, তুমি এত রাতে আমার বন্ধুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কি করছো? হঠাৎ করে দেওরকে দেখে আমি কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, সেরকম কিছু না, আমি এখানে একটু জল নিতে এসেছিলাম, কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো? দেওর তখন জানালো দিয়া নাকি তার ঘরের ভেতরে নেই। আমি তখন দেওরকে বললাম, দিয়া নিশ্চয়ই ওপরের বারান্দায় গেছে, কারণ রাতে যখন ওর ঘুম আসে না তখন ও প্রায়ই ওপরের বারান্দায় গিয়ে বসে থাকে। এই বলে আমি তাড়াতাড়ি রান্নাঘর থেকে জল নিয়ে নিজের ঘরে ফিরে এলাম। পরের দিন সকালে আমি শাশুড়ি মায়ের ঘরে গিয়ে তাকে বললাম যে ওই বিদেশি ছেলেটি আর কতদিন আমাদের বাড়িতে থাকবে, কারণ এভাবে একজন অচেনা ব্যক্তিকে নিজের বাড়িতে আশ্রয় দেওয়াটা আমার কাছে নিরাপদ মনে হচ্ছে না। এমনকি শাশুড়ি মাও আমার কথার সঙ্গে একমত পোষণ করলেন। তিনি তখন বলেছিলেন যে তিনি আজই তার 2 ছেলের সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন। ঠিক সেই মুহূর্তে আমার যা ঘরের ভিতরে প্রবেশ করে বলল, আরে বৌদি, অতিথিরা তো ঈশ্বরের সমান, ছেলেটি আমাদের বাড়িতে থাকলে সমস্যাটা কোথায়? ও তো আমাদের কত নতুন কিছু শেখাচ্ছে যেগুলোর ব্যাপারে আমরা আগে কিছুই জানতাম না। আর এমনিতেও তো কিছুদিন পর হয়তো ও নিজে থেকে এখান থেকে চলে যাবে, তাই ওটা এখন বাড়ি থেকে চলে যেতে বলে অপমান করাটা কি ঠিক হবে? আমি জানি না কেন আমার জায়ের কথা শুনে আমার মনে হচ্ছিল যে সে যেন কোনোভাবেই চাইছে না যে ওই বিদেশি ছেলেটি আমাদের বাড়ি ছেড়ে চলে যাক।
কিন্তু আমার মন থেকে যখন ওই ছেলেটির উপর সন্দেহ জন্মেছিল তখন থেকে আমি তার ব্যাপারে আরও কিছু তথ্য জানার চেষ্টা করছিলাম। একদিন ওই বিদেশি ছেলেটি আমার স্বামী ও দেওরের সঙ্গে তাদের দোকানে গিয়েছিল এবং আমার শাশুড়ি মাও নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, আর আমার যা রান্নাঘরের কাজে ব্যস্ত ছিল। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি ওই বিদেশি ছেলেটির ঘরের ভিতরে ঢুকে সবকিছু তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। তার আলমারির ভিতরে আমি সারি সারি পাউডারের কৌটো দেখতে পেলাম। পাউডারের কৌটোগুলো দেখার পর কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল যে আমি হয়তো অযথাই ছেলেটার ওপর সন্দেহ করছি, কারণ সে তো আমাদের আগেই জানিয়েছিল যে সে দামি দামি পাউডারের ব্যবসা করে, যেগুলো বিদেশেও অনেক চড়া দামে বিক্রি হয়। আমি যে বিদেশি ছেলেটির ওপর সন্দেহ করছি এই বিষয়টা আমি বাড়িতে অন্য কাউকেই জানাইনি, কারণ কোনো নক্কর প্রমাণ ছাড়া বাড়িতে কাউকে কিছু বললে সবাই হয়তো উল্টো আমাকে ভুল বুঝত। এই কারণে আমি এই ব্যাপারে বাড়িতে কাউকেই কিছু বলিনি। আমার স্বামী ও দেওর তো সারাদিন বাড়ির বাইরেই কাটাতো, বাড়িতে সারাদিন কি ঘটছে এই ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। সেদিন আমি যখন অ্যালেক্সের ঘরে ঢুকে তার সমস্ত জিনিসপত্র ঘাটাঘাটি করছিলাম, ঠিক সেই সময় আমার যা ঘরের ভেতরে ঢুকে আমাকে প্রশ্ন করল, বৌদি, তুমি এভাবে অ্যালেক্সের ঘরের ভেতরে ঢুকে কি খুঁজছো? সেই মুহূর্তে আমি আমার যাকে সবটা খুলে বলতে বাধ্য হলাম। আমি তাকে জানালাম যে আমার এই বিদেশি ছেলেটির কার্যকলাপের ওপর সন্দেহ হচ্ছে। আমার যা তখন বলেছিল, বৌদি, তুমি ওর ব্যাপারে একটু বেশি চিন্তা করছো, অ্যালেক্স তো খুব ভালো একটা ছেলে। আমার যা তো অ্যালেক্সের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিল। আমি ভেবেছিলাম অন্তত আমার যা আমার কথাটা বোঝার চেষ্টা করবে, কিন্তু তাকে এসব বলে কোনো লাভই হলো না। সেদিন রাতে যখন বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমি চুপিসারি নিজের ঘর থেকে বেরিয়ে এটা দেখার জন্য গিয়েছিলাম যে অ্যালেক্সের ঘর থেকে আজও কোনো শব্দ পাওয়া যাচ্ছে কিনা। কারণ সেদিন রাতে আমি যখন তার ঘর থেকে ওই অদ্ভুত ক্যাচ ক্যাচ শব্দ পেয়েছিলাম, সেই শব্দটা শোনার পর থেকেই আমার মনে এই বিশ্বাস জন্মেছিল যে ছেলেটি নিশ্চয়ই আমাদের সবার থেকে কোনো একটা বড় সত্যি লুকাচ্ছে। আমি শুধু এটাই নিশ্চিত করতে চাইছিলাম যে সে ঠিক কী উদ্দেশ্যে আমাদের বাড়িতে এসে উঠেছে এবং 10 দিন পেরিয়ে যাওয়ার পরেও সে কেন নিজের দেশে ফিরে যায়নি। তারপর অ্যালেক্সের ঘরের দিকে যেতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ আগের রাতের মতোই সেদিনও আমি তার ঘর থেকে সেই একই রকম ক্যাচক্যাচ শব্দ শুনতে পাচ্ছিলাম। শুধু তাই নয়, আমি যখন দরজায় কান পেতে ভেতরের কথাবার্তা শোনার চেষ্টা করছিলাম, তখন আমি পরিষ্কারভাবে শুনতে পেলাম যে আমার যাও অ্যালেক্সের ঘরের ভেতরেই উপস্থিত আছে। ওই বিদেশি ছেলেটির ঘরের ভেতর থেকে আমার জায়ের কণ্ঠস্বর শুনে আমার পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল, কারণ রাত 1টার সময় আমার যা একটা বিদেশি ছেলের সঙ্গে তার ঘরে কি করছিল। তার মানে কি আমি ওই ছেলেটির ব্যাপারে যা যা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি প্রমাণিত হতে চলেছে? তার মানে ওই ছেলেটি নিশ্চয়ই আমাদের কাছ থেকে কিছু একটা গোপন করছিল, এবং সেই বিষয়ে আমার যা খুব ভালো করেই অবগত ছিল। আর ঠিক সেই কারণেই আমার যা চাইছিল না যে আমরা অ্যালেক্সকে এখান থেকে চলে যেতে বলি। আমি ভাবলাম এখনই তাদের দরজায় ধাক্কা দেব এবং ভেতরে ঢুকে জিজ্ঞেস করব যে আমার যা এত রাতে অ্যালেক্সের ঘরে কি করছে। ঠিক সেই মুহূর্তে আমার দেওর আবারও তার ঘর থেকে বেরিয়ে এসে আমাকে জিজ্ঞেস করল, বৌদি, তুমি কি দিয়াকে কোথাও দেখেছ? সে তো আমার ঘরের ভেতরে নেই। দেওর যখন বলল যে দিয়া ঘরের ভেতরে নেই, তখন আমি পুরোপুরি নিশ্চিত হলাম যে দিয়া ওই বিদেশি ছেলেটির ঘরের ভেতরেই আছে। তার মানে দিয়া ওই বিদেশি ছেলেটির সঙ্গে হাত মিলিয়ে আমাদের সবাইকে প্রতারণা করছিল। পরের দিন সকালে দিয়ার সঙ্গে দেখা হওয়া মাত্রই আমি তাকে একপাশে টেনে নিয়ে গিয়ে বললাম, আমি তোর বিষয় সবকিছু জেনে গেছি। তুই কাল রাতে অ্যালেক্সের ঘরের ভেতরে কি করছিলিস? হয় তুই আমাকে সত্যিটা বলবি যে তুই রাত 1টার সময় অ্যালেক্সের ঘরে কি করছিলিস, আর না হলে আমি এখনই শাশুড়ি মায়ের কাছে গিয়ে তোর নামে সবটা বলে দেব যে তুই ওই বিদেশি ছেলেটির সঙ্গে মিলে কোনো ষড়যন্ত্র করছিস। আমার কথা শুনে দিয়া ভীষণভাবে ঘাবড়ে গিয়ে আমার হাত দুটো ধরে বলল, বৌদি, তোমার পায়ে পড়ি, তুমি এই কথাগুলো বাড়ির কাউকে বলো না, আমি তোমাকে সব সত্যিটা খুলে বলছি। তারপর দিয়া আমাকে যা বলল তা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। দিয়া নাকি প্রতিদিন ওই বিদেশি ছেলেটার কাছ থেকে 5,000 টাকা করে নিত, যার বিনিময়ে সে ছেলেটি খুব সহজেই আমাদের বাড়ির আড়ালে তার পাউডারগুলো নিয়ে আসত। আসলে অ্যালেক্স যখন একদিন ঘরের ভিতরে ওই পাউডারগুলো গোছাচ্ছিল, তখন সে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। সে তার ভাঙা ভাঙা বাংলা ভাষায় ফোনের অপর প্রান্তের লোকটাকে বলছিল যে সে রাতের অন্ধকারে ওই নিষিদ্ধ জিনিসগুলোকে পাউডারের কৌটার মধ্যে লুকিয়ে পাচার করবে। দিয়া যখন বুঝতে পেরেছিল যে অ্যালেক্স আমাদের সবাইকে বোকা বানিয়ে এখানে তার কালো কারবার চালাচ্ছে, তখন সে অ্যালেক্সের সব কথা তার মোবাইলে গোপনে ভিডিও করে ফেলেছিল, এবং সে যখন অ্যালেক্সকে সেই ভিডিওটি দেখিয়েছিল, তখন সে ভয় পেয়ে আমার যাকে টাকার লোভ দেখে নিজের দলে সামিল করে নিয়েছিল। আমার যা এতটাই সরল আর বোকা ছিল যে সে সামান্য কিছু টাকার লোভে পড়ে এত বড় একটা সত্যি আমাদের সবার থেকে লুকিয়ে রেখেছিল।
সেদিন আমার জায়ের মুখে সমস্ত সত্যিটা জানার পর আমি তাকে সাবধান করে দিয়েছিলাম যে সে যেন আর কোনো দিন রাতে ওই বিদেশি ছেলের কাছে না যায় এবং তার থেকে যেন নিরাপদ দূরত্ব বজায় রাখে। সেদিন দিয়া ভীষণভাবে ঘাবড়ে গিয়ে আমার হাত ধরে বলেছিল, বৌদি, আমার দ্বারা অনেক বড় একটা ভুল হয়ে গেছে, আমি আর কখনোই ভুল করব না। তুমি দয়া করে এই কথাগুলো বাড়ির কাউকে বলো না, না হলে তোমার দেওর আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। আমার যা যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছিল, তাই আমি তাকে কথা দিয়েছিলাম যে তার এই ভুলের কথা আমি কাউকে কিছু বলবো না। আমার জায়ের কাছে ওই বিদেশি ছেলেটার ব্যাপারে সব সত্যি জানার পর আমি সোজা তার কাছে গিয়েছিলাম। সেই সময় আমার স্বামী বা দেওর কেউই বাড়িতে ছিল না। আমি মনে মনে ঠিক করেছিলাম যে আমি একাই এই পরিস্থিতি সামলে নেব এবং ওই বিদেশি অপরাধীকে আমার বাড়ি থেকে বের করে ছাড়ব। সেদিন ওই ছেলেটির ঘরে গিয়ে আমি তাকে সরাসরি হুমকি দিয়েছিলাম যে সে যেন কয়েক মুহূর্তের মধ্যেই আমাদের বাড়ি ছেড়ে চলে যায়, নইলে আমি সোজা পুলিশের কাছে যাব। ছেলেটি তখন আমার কথা শোনার পর আমার কাছে এগিয়ে এসে জোর করে আমার হাতটা ধরে বলল তার কাছে নাকি আমার একটা ব্যক্তিগত ভিডিও আছে। সে যখন তার মোবাইলটা বের করে আমাকে ভিডিওটি দেখালো, তখন সেই দৃশ্যটা দেখার পর আমার পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল। ওই বিদেশি ছেলেটি আমাকে হুমকি দিয়ে বলল আমি যদি এই বিষয়ে মুখ খুলি তাহলে সে নাকি ওই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেবে। আসলে ওই বিদেশি ছেলেটি আমার স্নান করার একটি গোপন ভিডিও তার মোবাইলে ধারণ করে রেখেছিল। তার মানে ওই শয়তানটা নিশ্চয়ই গোপনে আমার স্নানঘরে ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যেটার ব্যাপারে আমি বিন্দুমাত্র আঁচ করতে পারিনি, কারণ সে হয়তো কোনোভাবে বুঝতে পেরেছিল যে আমি তার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। তাই ওই বিদেশি ছেলেটি আমাকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে আমার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করেছিল, যেখানে আমি খুব অসহায় অবস্থায় ছিলাম। ওই ভিডিওটি দেখার পর আমি যখন কান্নায় ভেঙে পড়ে তার পা ধরে অনুরোধ করছিলাম সে যেন আমার ভিডিওটা মুছে দেয় এবং আমি তার ব্যাপারে কাউকে কিছু বলবো না, তখন সে আমাকে যা বলেছিল তা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বলেছিল আমাকে নাকি তার একটি অত্যন্ত নোংরা প্রস্তাবে রাজি হতে হবে, তা না হলে সে ওই ভিডিওটা সবার সামনে প্রকাশ করে দেবে। আমি যখন তার সেই ঘৃণ্য প্রস্তাবে রাজি হলাম না, তখন ওই বিদেশি ছেলেটি জোর করে আমার সম্মানহানি করার চেষ্টা করেছিল। ঠিক সেই মুহূর্তে আমার যা ঘরের ভেতরে ছুটে এসে ওই বিদেশি ছেলেটাকে সজোরে ধাক্কা মেরে আমার থেকে দূরে সরিয়ে দিল। আমি তখন ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে তাড়াতাড়ি নিজের পোশাক ঠিক করে আমার যাকে জড়িয়ে ধরেছিলাম। তারপর ওই বিদেশি ছেলেটি আমার জায়ের হাত ধরে বলল, আমি তোমার সঙ্গে যা যা করেছি সেই সব কিছু কিন্তু এই মোবাইলে রেকর্ড করা আছে, তাই আমার সঙ্গে বেশি চালাকি করার চেষ্টা করো না। আমি যেটা করতে চাইছি আমাকে সেটা শান্তিতে করতে দাও। আসলে এই বিদেশি ছেলেটি আমার জায়ের সাথে অত্যন্ত খারাপ কাজ করেছিল। ওই সময় আমার যা বুঝতেই পারিনি যে সে কত বড় একটা ভুলের ফাঁদে পা দিয়ে ফেলেছে। আমার যা যখন নিজের ইচ্ছায় ওই ছেলেটির সঙ্গে মিশেছিল, তখন ওই বিদেশি ছেলেটি তাদের একান্ত মুহূর্তগুলো মোবাইলে রেকর্ড করে রেখেছিল, যেটা আমার যা ঘুণাক্ষরেও টের পাইনি। সে তাকে প্রত্যেক দিন রাতে ব্ল্যাকমেল করে নিজের ঘরে ডাকত এবং তার সাথে অশালীন আচরণ করত। আর এই কারণেই আমি ওই বিদেশি ছেলেটির ঘর থেকে সেই সব অস্বস্তিকর শব্দ পেতাম। আমার যা ভয়ে প্রত্যেক দিন রাতে ওই বিদেশি ছেলেটির কাছে যেতে বাধ্য হতো। আমার যা কিন্তু চরম ভয়ে পুরো সত্যিটা আমাকে সেদিন বলতে পারেনি। সে আমাকে কেবল অর্ধেক সত্যি বলেছিল এবং বাকি অর্ধেকটা আমি অ্যালেক্সের মুখ থেকেই জানতে পেরেছিলাম। আসলে অ্যালেক্স নিজের মুখেই স্বীকার করেছিল যে সে একজন বড় অপরাধী এবং সে নিজের দেশ থেকে পালিয়ে আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে, কারণ সে যখন তার নিজের দেশে নিষিদ্ধ জিনিসকে পাউডার বলে পাচার করছিল তখন নাকি পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিল এবং সে কোনোভাবে পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচার জন্য ভারতে চলে এসেছিল। সে ভেবেছিল ভারতে এসে সে তার এই অবৈধ ব্যবসা আবার নতুন করে চালিয়ে যাবে এবং সে খুব ভালোভাবেই জানত যে আমার দেওর একজন অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ, তাই সে আমার দেওরকে খুব সহজেই বোকা বানিয়ে আমাদের বাড়িতে নিজের থাকার একটা নিরাপদ ব্যবস্থা করে নিয়েছিল। সেদিন সমস্ত সত্যিটা জানার পর ভয়ে আমার পুরো শরীরটা থরথর করে কাঁপছিল, কারণ ওই ছেলেটিকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়ে আমরা যে কত বড় একটা ভুল করে ফেলেছিলাম সেটা আমি সেদিন হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। আমরা সবাই একটা ভয়ঙ্কর অপরাধীর পাতা জালে ফেসে গিয়েছিলাম, আর সেই সংকটময় মুহূর্তে আমার স্বামী বা দেওর কেউই বাড়িতে ছিল না। তারপর সে যখন আমাদের দুজনের সঙ্গে জোর করে খারাপ কিছু করতে চেয়েছিল, সেই সময় আমি গলা ফাটিয়ে চিৎকার করে আমার শাশুড়িমাকে ডাকতে লাগলাম। আমার চিৎকারের আওয়াজ পেয়ে আমার শাশুড়িমা ওপরের ঘরে ছুটে এসে যখন দেখলেন যে ওই শয়তানটা আমাদের দুজনের সম্মান নষ্ট করার চেষ্টা করছে, তখন তিনি প্রচণ্ড রেগে গিয়ে নিজের পায়ের জুতো খুলে ওই ছেলেটিকে পেটাতে শুরু করলেন। আমার শাশুড়িমা তখন রাগে গড়গড় করতে করতে ওই ছেলেটির দিকে এগিয়ে গিয়ে বললেন,
তোকে আমি নিজের ছেলের মতো স্নেহ দিয়েছিলাম, আর তুই কিনা আমার বাড়ির বউদের সঙ্গেই এই কুকর্ম করতে এসেছিস। তোকে আমি আজ জ্যান্ত ছাড়ব না। এই বলে আমার শাশুড়ি যখন ওই বিদেশি ছেলেটির চুল ধরে তাকে মারতে গেলেন, ঠিক সেই মুহূর্তে অ্যালেক্স আমার শাশুড়ির গলাটা সজোরে টিপে ধরল। আমি তখন অনেক বেশি ভয় পেয়ে দিয়াকে ইশারায় বললাম সে যেন তাড়াতাড়ি আর নিঃশব্দেই ঘর থেকে বেরিয়ে দরজাটা বাইরে থেকে আটকে দেয় এবং যত দ্রুত সম্ভব আমার স্বামী ও পুলিশকে এখানে আসতে বলে। দিয়া তখন আমার কথা মতো ওই ঘর থেকে আস্তে করে বেরিয়ে গিয়ে পেছন দিক থেকে দরজাটা বন্ধ করে দিল। সেই সময় ঘরের ভেতরে আমি, শাশুড়িমা আর অ্যালেক্স এই তিনজনই ছিলাম। অ্যালেক্স যখন আমার শাশুড়িমার গলা চেপে ধরেছিল, তখন আমি শাশুড়িমাকে বাঁচানোর জন্য তাকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছিলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না এবার কি করব, কারণ আমার স্বামী ও পুলিশের আসতে তো বেশ খানিকটা সময় লেগে যাবে। ওদিকে আমার যা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাড়াতাড়ি বাড়ির বাইরে গিয়ে পাড়া প্রতিবেশীদের আমাদের বাড়িতে ডেকে নিয়ে এসেছিল এবং 5 মিনিটের মধ্যেই আমার প্রতিবেশীরা এসে ওই শয়তানটাকে দড়ি দিয়ে আচ্ছা করে বেঁধে ফেলেছিল। সেদিন দিয়া যদি বুদ্ধি করে পাড়া প্রতিবেশীদের আমাদের বাড়িতে না ডাকত, তাহলে কিন্তু ওই শয়তানটা আমার শাশুড়ি মাকে হয়তো মেরেই ফেলত এবং তারপর না জানি আমার সঙ্গে কি ভয়ঙ্কর ঘটনা ঘটাতো। তারপর আমার স্বামী যখন বাড়িতে এসে পৌঁছল, ঠিক সেই সময় পুলিশও চলে এসেছিল। পুলিশকে সমস্ত ঘটনাটা খুলে বলার পর তারা ওই শয়তানটাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। সেই সময় আমার শাশুড়ি মা কাঁদতে কাঁদতে তার ছেলেদের বললেন, তোদেরকে আমি কতবার বলেছিলাম এই ছেলেটার ওপর আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছে। এতদিন ধরে একজন অচেনা ছেলেকে বাড়িতে আশ্রয় দেওয়া মোটেই ঠিক নয়, কিন্তু তোরা তো আমার কোনো কথাই কানে তুলিসনি। তার মানে আমার মতোই আমার শাশুড়িরও ওই অ্যালেক্সের কার্যকলাপের ওপর সন্দেহ হয়েছিল। ওদিকে আমার দেওর যখন দিয়ার ভুলের ব্যাপারে সবকিছু জানতে পারল, তখন সে রাগে দিয়ার দিকে মারার জন্য তেড়ে গিয়েছিল। আমার শাশুড়ি মা সেই সময় তার ছেলেকে থামিয়ে দিয়ে বললেন, এতে আমার বৌমার একার কোনো দোষ নেই। তোদেরকে আমি এর আগেও বহুবার বলেছি তোরা নিজেদের কাজের পাশাপাশি নিজের বউদেরকেও একটু সময় দে, কিন্তু তোরা তো আমার একটা কথাও শুনিস না। দিয়া তো নিজের ভুল বুঝতে পেরেছে, তাই ওর গায়ে হাত তোলার কোনো প্রয়োজন নেই। যা হওয়ার তা তো হয়েই গেছে, তাই সব কিছু ভুলে গিয়ে আমাদের আবার নতুন করে জীবনটা শুরু করতে হবে। আমার শাশুড়ি সেদিন তার 2 ছেলেকে কঠিনভাবে বলেছিলেন, আজকের পর থেকে তোদের কোনো বন্ধুবান্ধব আমার এই বাড়িতে জায়গা পাবে না, কারণ এই বাড়িতে 2জন যুবতী বউ থাকে, আর আজকে আমাদের বাড়িতে যা কিছু ঘটল এই সব কিছুর জন্য একমাত্র তোরাই দায়ী। তোরা যদি ওই ছেলেটাকে বাড়িতে আশ্রয় না দিতিস, তাহলে আজ আমাদের সঙ্গে এত বড় বিপদ ঘটত না। সেদিন দিয়াও কাঁদতে কাঁদতে আমার দেওরের পা ধরে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিল। এই ঘটনায় দিয়ারও দোষ ছিল, কারণ সেই তো অনেক আগেই ওই বিদেশি ছেলেটার আসল উদ্দেশ্য সম্পর্কে জেনে গিয়েছিল। তবুও সে ভয়ে আর লোভে চুপ করেছিল। সে যদি সময় মতো আমাদের সব কিছু জানিয়ে দিত, তাহলে হয়তো আমাদের সঙ্গে আজ এত খারাপ কিছুই ঘটত না। সে সত্যিই অনেক বড় বোকামি করেছিল। পুলিশ সেদিন ওই শয়তানের মোবাইল ফোন থেকে আমাদের সমস্ত ব্যক্তিগত ভিডিও মুছে দিয়েছিল। আসলে ওই ছেলেটা প্রথম থেকেই আমাদের সবাইকে ধোঁকা দিয়ে আসছিল। সে তো নিষিদ্ধ জিনিসের পাচার করত, কিন্তু আমাদের কাছে মিথ্যে পরিচয় দিয়েছিল যে সে নাকি বিভিন্ন রকম পাউডারের ব্যবসা করে। এই জন্যই বড়রা বলেন, কোনো অচেনা মানুষকে খুব সহজে বিশ্বাস করতে নেই। বিশেষ করে কোনো বাইরের মানুষকে নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার আগে 10 বার ভাবা উচিত। ওই ভয়ঙ্কর ঘটনার পর থেকে আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে ছিলাম এবং সেই মানসিক ট্রমাটা কাটাতে আমাদের অনেক দিন সময় লেগেছিল। এখন আমরা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি এবং শান্তিতে জীবনযাপন করছি। সেদিনের পর থেকে আমরা আর কোনো অপরিচিত মানুষকে নিজেদের বাড়িতে জায়গা দিইনি। বন্ধুরা, আজকের কাহিনীটি এখানেই শেষ করছি। গল্প বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।